সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে সমঝোতায় আসতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। বেশ কিছু বিষয়ে আজ তাদের মতৈক্য হয়। সবার ঐক্যমতের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতে জুলাই সনদ তৈরির আশা করছে কমিশন। এদিকে তারেক রহমান জানিয়েছেন, সংস্কার আলোচনায় অনেক ছাড় দিয়েছে বিএনপি। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গাইবান্ধার যুবলীগ নেতা বুলবুলের 2 মাসের কারাদণ্ড হয়েছে। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় 16 জনকে আসামি করে দেয়া অভিযোগপত্র গ্রহণ করে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চট্টগ্রামের পটিয়ায় পুলিশি হামলার বিচারের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার ইস্যুতে পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষের পর সড়ক অবরোধ করা হয়। এদিকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে সবার সহযোগিতা চেয়েছেন এনসিপির আহ্বায়ক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপের সমঝোতায় আসতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার আগামী সংসদ নির্বাচনের জন্য আসনের সীমানা পুনর্নির্ধারণে একটি বিশেষায়িত কমিটি গঠনে একমত হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল। আরও জানাচ্ছেন হাসনাইন তানভীর। বর্তমান সংবিধানে নির্বাচন কমিশনকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের দায়িত্ব দেয়া হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন এ দায়িত্ব পালনের জন্য নতুন একটি কমিশন গঠনের প্রস্তাব দেয় আজকের আলোচনায়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রথম সেশনে অনুষ্ঠিত এ আলোচনায় আগামী নির্বাচনের জন্য সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষায়িত কমিটি গঠনে একমত হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল। এছাড়া প্রতি 10 বছর পর পর জনসংখ্যা জরিপের মাধ্যমে স্থায়ীভাবে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হবে, যা সংবিধানে যুক্ত থাকবে, এমন বিষয়েও একমত হয়েছে বেশিরভাগ দল। ত্রয়োদশ নির্বাচনে একটি বিশেষজ্ঞ কমিটি নির্বাচন কমিশন নিজেই গঠন করবে এবং তাদের সুপারিশ ক্রমেই তারা ডিলিমিটেশনটি করবে। সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন 2021 বা যা পরে পরিবর্তিত সংশোধিত 2025 তার 8-3 ধারার পরে যুক্ত করে এই কমিটির গঠন এবং কার্যপরিধি নির্ধারণ করা হবে। দুপুরের বিরতির পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়। সেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে দলগুলো। এর গঠন প্রক্রিয়া সহ বেশ কিছু বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে দলগুলো। একটা সুস্পষ্ট শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেওয়া হয়েছে। প্রেসিডেন্টকেই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আবার সে দায়িত্বটা দেওয়া, এক্ষেত্রে প্রায় সকলেই দ্বিমত পোষণ করেছে। টুকটাক একটু ডিফারেন্স আছে। কেয়ারটেকার সরকারের বিধানের মধ্যে, গঠন প্রক্রিয়ার মধ্যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কি কি বিধান 1, 2 বা 3টা সংযুক্ত করা যায় সেই বিষয়ে দলগুলো আরও নিজেরা চিন্তা করে এই বিষয়ে মতামত দিবে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, আলোচনার অনেক অগ্রগতি হয়েছে। মধ্য জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যেতে চায় কমিশন। রাজনৈতিক দলগুলো এই মর্মে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা সনদ, জাতীয় সনদ তৈরি করতে পারব। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি আজকের এজেন্ডায় থাকলেও সময় স্বল্পতার কারণে তা আলোচনা হয়নি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংস্কার আলোচনায় অনেক বিষয়ে একমত না হলেও বিএনপি অনেক ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে তিনি আরও বলেন, বড় দল হিসেবে সহনশীলতার সঙ্গে ছোট দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান তারা।
দীর্ঘ 23 বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিকী সম্মেলন, যেখানে জেলা ও এর আশপাশের নেতাকর্মীরা অংশ নেন। সম্মেলনের উদ্বোধন করেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র আব্দুল আওয়াল মিন্টু। সম্মেলনে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান বক্তারা। কোনো রাজনৈতিক দল ষড়যন্ত্রের মাধ্যমে, চক্রান্ত করার মাধ্যমে আমাদের এই নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রয়াস চালাচ্ছে। বিকেল ৩টার পর সম্মেলনের প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের নীতি, আদর্শ, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেতে হবে জনগণের কাছে। বড় রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে এবং অন্যকে অবশ্যই এমন কাজ থেকে বাইরে রাখা, যাতে করে দলের সুনাম নষ্ট না হয়। তারেক রহমান সংস্কার প্রসঙ্গে বলেন, সংস্কার আলোচনায় অনেক বিষয়ে একমত না হলেও বিএনপি অনেক ছাড় দিয়েছে। বিএনপি ছাড় দিচ্ছে, আমরা মেনে নিয়েছি। কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি। জনগণের ব্যালটের মাধ্যমে মতামত প্রকাশ নিয়ে কেউ যেন ষড়যন্ত্র না করতে পারে সে বিষয়েও সজাগ থাকতে হবে বলেন তিনি। আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, বহু নেতাকর্মী বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কাজে এই অধিকার নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনও অনেক ফ্যাসিস্ট রয়ে গেছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সবার সহযোগিতা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। কুড়িগ্রামের ত্রিমোহনীতে আজ এক পথসভায় এ কথা বলেন তিনি। জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনে এনসিপি কেন্দ্রীয় নেতারা আজ কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় পথসভা এবং গণসংযোগ করেন। কর্মসূচিতে নাহিদ ইসলাম ছাড়াও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আরও অনেকে অংশ নেন। আগামী ৩০ জুলাই পর্যন্ত দেশের ৬৪ জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। এই ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা বিলোপের জন্য এক দফার ঘোষণা করেছিলাম। সেই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব কিন্তু রয়ে গেছে। ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি। সেই লড়াই চলমান রাখার জন্যই, নতুন দেশ গঠনের জন্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার অভিযোগে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে ৫ই আগস্ট আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জনকে আসামি করে প্রসিকিউশনের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আরও জানাচ্ছেন মমিতা জান্নাত। ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে। গেল বছরের অক্টোবরে গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সাথে ফোনালাপে এই কথোপকথন হয় ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে অডিওর এই বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনে ফোনালাপের কণ্ঠস্বরটি শেখ হাসিনার, এটা নিশ্চিত হওয়ায় ট্রাইব্যুনাল শেখ হাসিনার ৬ মাস এবং শাকিল আকন্দ বুলবুলের ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আর এর মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম সাজা হলো শেখ হাসিনার। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনসিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ
যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। এর আগে আদালতে হাজির হয়ে বক্তব্যের সপক্ষে তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলেন ট্রাইব্যুনাল। হাজির না হওয়ায় গণবিজ্ঞপ্তি দিয়ে আবারও হাজির হওয়ার নির্দেশ দেয়। এতেও সাড়া না পেয়ে তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। এই পরবর্তীতে আমি জাজমেন্টটা দেখি, জাজমেন্টে দেখে তারপরে বিস্তারিত বুঝে তারপরে পরবর্তীতে কি করব সেটা পরে বিবেচনা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয় মুহূর্তে আশুলিয়ায় গুলিতে নিহত 5 মৃতদেহ এবং একজন আহতকে পুড়িয়ে দেওয়ার ঘটনার মামলায় ট্রাইব্যুনাল 2-এ স্থানীয় সাবেক সংসদ সদস্য সহ 16 জনকে অভিযুক্ত করে আজ 176 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইতোমধ্যে আটক 8 আসামিকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আগামী 13 জুলাই পরবর্তী শুনানিতে হাজির করার নির্দেশও দেওয়া হয়। এই 16 জনের বিরুদ্ধে 8 জন বিভিন্ন মামলায় গ্রেফতার থাকায় তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে এবং বাকি 8 জন সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ বাকি 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে এ পর্যন্ত 4টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। গুজব ও ভুয়া খবর রোধে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ইউনেস্কোর প্রতিনিধি দল, ইউএনডিপি এবং ইউনেস্কোর যৌথভাবে প্রণয়ন করা বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা, স্বাধীন, মুক্ত ও বহুবাচনিক গণমাধ্যমের উপর মূল্যায়ন শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন তারা। প্রধান উপদেষ্টা তাদের বলেন, এখনকার প্রধান সমস্যা ভুয়া খবর এবং গুজব। দেশি ও বিদেশি দুই পক্ষই এতে জড়িত। নিয়মিত মিডিয়াগুলো অনেক সময় এর অংশ হয়ে যায়। তাই জাতিসংঘের শুধু সরকারের সঙ্গে নয়, মিডিয়ার সঙ্গেও কথা বলা উচিত বলে মত দেন তিনি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করাকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দিনভর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখা হয়। সংঘর্ষে 19 জন আহত হওয়ার কথা জানিয়ে দোষী পুলিশ সদস্যদের প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দাবি পূরণ না হলে চট্টগ্রাম জুড়ে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সকাল 10টা থেকে পটিয়া থানার সামনে এভাবেই টানা 9 ঘন্টা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দাবি, পটিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পটিয়া থানায় নিয়ে যায়, কিন্তু মামলা না থাকায় তাকে গ্রেফতার করতে চায়নি পুলিশ। এ নিয়ে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় ও সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 19 জন নেতাকর্মী। এর জের ধরেই থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ। আমরা প্রেস ব্রিফিং শেষ করার পরে আমরা যখন সবাই দাঁড়াইছি তখন এডিশনাল এসপি যখন আসছে, এডিশনাল এসপি আসার সাথে সাথে থানার ভিতর থেকে যারা বাইরে হয়েছে সবাই আমাদেরকে ঘিরে ফেলছে। আমাদেরকে ঘেরার পর প্রথমে ওর উপর হামলা করছে। কালকে 2 দফা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ভাইদের উপর, জাতীয়তাবাদী ছাত্র দলের ভাইদের উপর, ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উপর, ছাত্র অধিকার পরিষদের ভাইদের উপর হামলা করেছে পুলিশ লীগ। আমরা তাদেরকে পুলিশ বলবো না, তারা পুলিশ লীগ, কারণ একজন লীগকে গ্রেপ্তার করতে বলাই তারা আমাদের উপর হামলা করেছে। দোষী পুলিশ সদস্যদের প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। যতক্ষণ পর্যন্ত আমাদের এই হামলার নেপথ্যে যে ছিল পটিয়া থানার ওসি, তাকে অপসারণ করা না হবে, স্থায়ীভাবে অপসারণ করা না পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আগামীকাল সকাল 10টা থেকে পুরো চট্টগ্রামে আমাদের ব্লকেড কর্মসূচি চলবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বিপুল সংখ্যক সেনা সদস্য ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন মানুষ। পটিয়া থানায় কর্মরত পুলিশদের বিচারের দাবিতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে বিকেল থেকে বিক্ষোভ শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাছরাঙা নিউজ ডেস্ক। 6 মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মর্নিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়ার সুপারিশ করেছে সরকার, জানিয়েছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে তিনি আরও জানান, টার্মিনাল পরিচালনার কাজে বিদেশি কোনো প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে চাইলে তা বিবেচনা করবে সরকার, তবে তাতে দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বিশ্বের বিভিন্ন দেশের বন্দর বিদেশিরা পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, এতে বন্দর নিয়ে যাবে এমনটি ভাবা অবান্তর। অন্তর্বর্তী সরকার দেশ বিক্রি করতে আসেনি বলেন উপদেষ্টা। অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক, যদি বাইরের লোক ইন্টারন্যাশনালি আসতে চায়, সে যদি ইনভেস্ট করতে চায়, তাহলে কি আমি তাকে দিতে পারবো না? এতে কি পোর্ট দিয়ে দেওয়া হয়েছে? পোর্ট অথরিটি তো পোর্টের কাছেই আছে। এমন তো না যে পোর্ট অথরিটিকে সরাই দিয়ে আমরা বলছি এখন বিদেশি অথরিটি আসো। এটা হচ্ছে অপারেশন। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে ডেঙ্গু রোগে। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 1 জনের। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 416 জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। ডেঙ্গুর হটস্পট বরগুনায় নতুন করে অনেকেই আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন 71 জন। বরগুনা 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন 186 জন। তবে রিএজেন্ট সংকটের কারণে হাসপাতালে বন্ধ রয়েছে ডেঙ্গু পরীক্ষা। চট্টগ্রামে নতুন করে আরও 8 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যশোরে গত 24 ঘন্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে 7 জনের। বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন 17 জন। এছাড়া মানিকগঞ্জে আজ 24 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 2 জন। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় 60 দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী ইসরায়েল মেনে নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, প্রস্তাবিত চুক্তি কার্যকর থাকার সময় যুদ্ধ বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষ কাজ করবে। তবে চুক্তির শর্তের বিষয়ে ট্রাম্প বিস্তারিত জানাননি। ট্রাম্প আরও বলেন, চুক্তির ব্যাপারে কাতার এবং মিশর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদিকে গেল 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় 109 জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। এদের মধ্যে 48 জন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রের কাছে নিহত হন। শেষ করছি রাতের সংবাদ, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঐক্যমত্যের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতে জুলাই সনদ তৈরির আশা কমিশনের সংস্কার আলোচনায় অনেক ছাড় দিয়েছে বিএনপি, বললেন তারেক রহমান। আদালত অবমাননার দায়ে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার অভিযোগপত্র গ্রহণ। পুলিশের হামলার বিচারের দাবিতে পটিয়ায় দিনভর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ। ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে সবার সহযোগিতা চেয়েছে এনসিপির আহ্বায়ক। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।